হাই এভরিবডি, এই ভিডিওতে আমি BCA 4 সেমের DBMS এর প্রিভিয়াস ইয়ার সলভ করছি, যেটা 2018-19 এসেছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পেপার আমি সিলেক্ট করেছি, যেখান থেকে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে দিয়েছি স্টেপ বাই স্টেপ। তো এই DBMS এর যে 2018 যে সলিউশনটা, সেটা 2-3টে ভিডিওর মধ্যে এটা হতে পারে পরপর। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, প্রত্যেকটা টপিক একবার বুঝে নাও কিভাবে হচ্ছে না হচ্ছে। তো প্রত্যেকটা স্টেপ আমি এখানে করে দেখাচ্ছি। তো লেটস স্টার্ট। এটা 2018-19 কোয়েশ্চেন, তো দেখতে পাচ্ছ। তো এই কোয়েশ্চেনটাকে আমি সলভ করেছি স্টেপ বাই স্টেপ। এখানে যে ব্রড কোয়েশ্চেন্স আছে, শর্ট কোয়েশ্চেন্স, ব্রড কোয়েশ্চেন, সব কটা কোয়েশ্চেন্সই আমি এখানে সলভ করেছি। তো এটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো প্রথমেই আমি আসছি শর্ট কোয়েশ্চেন। তোমরা ভাবছি যে এমসিকিউ কোয়েশ্চেন তো এখন নেই, বাট অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো পুট করা যায় বা ডেফিনিশন ফরম্যাটে আসতে পারে। তো ওই সবকটা কোয়েশ্চেনই তোমাদের দেখে যাও। এমসিকিউ ফরম্যাট কোয়েশ্চেন থাকলেও তোমরা এটা দেখে যাও, তাহলে তোমাদের যে কোয়েশ্চেন্সগুলো এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো না আসলেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে পারবে। তো প্রথম কোয়েশ্চেনটা আছে ফাংশনাল ডিপেন্ডেন্সিস। ফাংশনাল ডিপেন্ডেন্সিস, what uh, function dependencies are the types of constraint that are based on number A হচ্ছে key, number B হচ্ছে key revisited, super key and none. Definitely function dependency all time based on key. যে কোনো ফাংশন ডিপেন্ডেন্সি বেসড অন কি, সেটা এখানে কিটা অপশন নেই। এটা এই কনসেপ্টের মধ্যে শুধু কি জানলেই হবে। রাইট অ্যান্সার ইজ এ। কোয়েশ্চেন, which type of data, which data type can store unstructured data? Definitely answer is raw data. raw dataটাকে আমরা চারটে অপশনস আছে, ক্যারেক্টার, নিউমেরিক, ভ্যারচার, and answer is raw data. নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, which of the following is not a DDL statement? এদের মধ্যে কে ডিডিএল নয়? ডিডিএল মানে তোমরা জানো ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এদের মধ্যে কে ডিডিএল নয়? ডিডিএল আমরা জানি যখন আমরা ডেটা ডেফিনিশন ক্রিয়েট করি, create, drop, this their DDL, and select is data manipulation language, retrievals. Answer is select. If every function dependency in E is also function dependency of in closure of F, then this is classified as F is covered by E. E is covered by F. Definitely E is covered by F. B option is the right options. E is covered by F. Next one is question number 5. Which of the following is not an aggregate function? এদের মধ্যে কোনটা aggregate function নয়? Option A sum, option B mean, max, distinct. Answer is distinct. Question number 6. A formal form in which every non-prime attribute is fully dependent on the prime attribute. Every non-prime attribute is fully dependent on the prime attribute. That is second NF. Fully function dependency, second NF. Next question number 8. The operation of a certain relation X produce Y such that Y contains only selected attribute of X. Such operation is called projections. তো একটা রিলেশনশিপের মধ্যে কিছু সার্টেন পার্টকে আমরা ডিসপ্লে করাচ্ছি আর কিছু সার্টেন পার্ট ডিসপ্লে করাচ্ছি না, is known as projections. The main goal of indexing is to search an item faster from a table, insert an item faster from table, delete an item faster from table. Definitely main goal is searching such an item faster from a table. টেবিল থেকে আমরা যাতে খুব তাড়াতাড়ি করে ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9. Which command returns the number of row deleted? কোন কমান্ডটা নাম্বার অফ রো ডিলিটেড কে রিটার্নস করে? deletes, that is deletes command. Next question number 10. On delete and on update statement are associated with primary key, foreign key, alternate key. Definitely primary key. Answer is primary key. Now question number 11. Database dash, which is the logical design of the database, and database dash, which is the snapshot of the data in the database at given instant of time. At given instant of time. আমরা জানি ডেটাবেসে যে লজিক্যাল ডিজাইনটাকে স্কেমা, তো ফার্স্ট ওয়ান ইজ স্কেমা, অ্যান্ড স্ন্যাপশট অফ পার্টিকুলার মুভমেন্টে যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্যান্স। দিস ওয়ান ইজ স্কেমা, যেটা লজিক্যাল স্ট্রাকচার, অ্যান্ড দিস ওয়ান ইজ ইনস্ট্যান্ট, যেটা হচ্ছে কোনো এক মুভমেন্টে কী পরিমাণ ডেটা আছে সেই অ্যামাউন্ট অফ স্ন্যাপশটটাকে, সেই ডেটাটাকে বলা হয় ইনস্ট্যান্স। তো স্কেমা ইনস্ট্যান্সের ডেফিনিশন তোমরা যদি আসে এটা লিখতে পারবে। The logical design of the database is known as schema, and the instance of snapshot of data in the database in given instant of time যেটা থাকে সেটা হচ্ছে
তোমার ইনস্ট্যান্স। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন্সে আসি। তো কোয়েশ্চেন্স পেপারটা আগে দেখে নাও, তো পরপর কোয়েশ্চেন্সগুলোকে সলভ করা যাক। নেক্সট কোয়েশ্চেন আছে ডিফাইন সুপার কি, ক্যান্ডিডেট কি অ্যান্ড প্রাইমারি কি। তো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ডিফাইন সুপার কি, ক্যান্ডিডেট কি অ্যান্ড প্রাইমারি কি। তো আমরা এই কোয়েশ্চেন্সটাকে প্রত্যেকটা দেখো মার্কস 3 মার্কস আছে। তো এটা আমরা একটু ব্রড সেন্সে অ্যান্সারটা করে যাবো, কারণ কি এটা বেশি মার্কসের আসতে পারে প্রত্যেকটা 2 মার্কস বা 3 মার্কস করে। তো আমরা যখন প্রিপারেশন করেই যাবো এনি হাও এটা কোয়েশ্চেনটা আসবেই, তো আমাদেরকে একটু বেশি করে ভালো করে এটা প্রিপারেশনটা করে যাবো। তো এখানে দেখো আমরা অ্যান্সারটা করছি। প্রথমেই আসছি ডিফারেন্ট টাইপস অফ কির মধ্যে আমরা ক্যান্ডিডেট কিটা প্রথমে জানবো, কারণ আমরা কিগুলো যে ক্যান্ডিডেট হওয়ার যোগ্য সেইটা প্রথমে আগে ছিল। ফার্স্ট ওয়ান ইজ ক্যান্ডিডেট কি। The candidate key in a table are defined as a set of keys. Defines a set of key or keys that is minimal and can uniquely identify any data row in a table. যেটা মিনিমাল এবং ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে ডেটা রোকে in a table. Primary key of the table is decided based on one of the candidate key. ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে থেকে প্রাইমারি কিকে ডিসাইড করা হয়। তাহলে আমরা ক্যান্ডিডেট কি আগে খুঁজবো, তার মধ্যে থেকে মিনিমালটাকে আমরা প্রাইমারি কি ধরে নেব। এ সিঙ্গেল টেবিল ক্যান হ্যাভ মাল্টিপল ক্যান্ডিডেট কি। একটা সিঙ্গেল টেবিলে মোর দেন ওয়ান ক্যান্ডিডেট কি থাকতে পারে, মোর দেন ওয়ান ক্যান্ডিডেট কি। তো মোর দেন ওয়ান ক্যান্ডিডেট কি থাকতেই পারে, মাল্টিপল ক্যান্ডিডেট কি। নেক্সট ওয়ান ইজ ইউনিক ভ্যালুজ মাস্ট বি প্রেজেন্ট in all column chosen as candidate key. ইউনিক ভ্যালুজ মাস্ট বি প্রেজেন্ট ইন অল কলাম। প্রত্যেকটা কলামের জন্য ইউনিক ভ্যালুজ থাকতে হবে যাকে আমি ক্যান্ডিডেট কি নেব। ক্যান্ডিডেট কি মে নেভার বি এমটি। ক্যান্ডিডেট কি কখনোই খালি থাকবে না, এমটি হওয়া চলবে না, তার মধ্যে সার্টেন ভ্যালুজ থাকতে হবে। তো দিস আর দ্য ফিচার্স। ক্যান্ডিডেট কি ডেফিনিশন আমরা বুঝলাম, এবার এক্সাম্পল আসি। তো এই প্রত্যেকটা পয়েন্টস তোমরা দিয়ে দিও। এক্সাম্পল একটা যে কোনো দিও তাতেই হবে। তো এখানে আমি পরপর 2-3টে এক্সাম্পল আছে, বাট স্টিল আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল বোঝাচ্ছি। নম্বর একটা যে কোনো এক্সাম্পল দিলে হবে পরীক্ষার সময়। তো এমপ্লয়ি যে টেবিলটা আছে সেখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, লাইসেন্স নাম্বার, এসএসএন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেওয়া আছে। তো এখানে আমাকে কি বানাতে হবে, ক্যান্ডিডেট কি বানাতে হবে। তখন প্রথমত আমাকে এদের মধ্যে একজনকে চুজ করতে হবে যে প্রাইমারি কি হতে পারে। ডেফিনেটলি আমি এমপ্লয়ি আইডিটাকেই প্রাইমারি কি ধরে নিলাম, তাহলে এমপ্লয়ি আইডিটা প্রাইমারি কি। এবার তার সাথে আমি যে বাকি অপশনসগুলো কাকে কাকে আর ক্যান্ডিডেট কি ধরতে হবে, তাহলে প্রাইমারি কি পেয়ে গেলাম এখান থেকে, ক্যান্ডিডেট কি কাকে কাকে ধরতে পারি। ধরো পাসপোর্ট নাম্বারটা নিলাম, তার সাথে লাইসেন্স নাম্বার আর এসএসএন নাম্বার জুড়ে দিলাম, তিনটে মিলে ইউনিক হবে। তো দিস ইজ নোন অ্যাজ ক্যান্ডিডেট কি। তো এখান থেকে আমি তিনটেকে আমরা ক্যান্ডিডেট কি বলতে পারি। তো এটা একটা এক্সাম্পল ধরে নিতে পারো। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, যত এক্সাম্পল দেবে তখন পরীক্ষক তত বেশি নাম্বার তোমাকে প্রত্যেকটা কোয়েশ্চেন্সের জন্য ক্যারি করে যেটা দেবে ফুল মার্কস দিয়ে দেবে। এবার নেক্সট এক্সাম্পল আসছি। নেক্সট এক্সাম্পলে দেখো এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট বলে একটা টেবিল দেওয়া আছে। যে স্টুডেন্ট টেবিলের মধ্যে আছে স্টুডেন্ট আইডি, রোল নাম্বার, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, ইমেল। তো এই যে টেবিলটা দেওয়া আছে এখানে ভ্যালুস দেওয়া আছে। ভ্যালুস দিয়ে তুমি যদি চেক করে দেখতে চাই ক্যান্ডিডেট কি হতো, এদের মধ্যে একজনকে প্রথমে প্রাইমারি কি বেছে নেবে যেটা স্টুডেন্ট আইডিটা। এবার ক্যান্ডিডেট কি কাকে ধরতে পারবে, ক্যান্ডিডেট কি স্টুডেন্ট আইডির সাথে তুমি রোল নাম্বারকে নিলে আর তার সাথে ইমেল আইডিকে নিলে, তাহলে তিনটে মিলে ইউনিক হবে, দ্যাট ইজ একটা ক্যান্ডিডেট কি হতে পারে। তো আমি ক্যান্ডিডেট কি যখন বাছবো তখন প্রথমেতে প্রাইমারি কি বেছে নেবো, তারপর বাকিগুলোর মধ্যে থেকে ডেফিনেটলি প্রাইমারি কি ইজ অলসো ক্যান্ডিডেট কি, বাট আমি তার অন্য ক্যান্ডিডেট কি গুলোকেও খুঁজে নেবো যেটা প্রাইমারির সাথে আছে। যেমন আমি স্টুডেন্ট আইডির সাথে রোল নাম্বার, ইমেল আর এটা ক্যালকুলেট করলাম, তিনটে মিলে একটা ক্যান্ডিডেট কি হয়ে গেল। দে আর ইউনিকলি আমাকে প্রোভাইড করবে। এবং অল্টারনেট কি যাদেরকে পেতে পারো তারা হচ্ছে যেরকম ক্যান্ডিডেট কি থেকে প্রাইমারি কি যদি মাইনাস করে দাও, ক্যান্ডিডেট কি স্টুডেন্ট আইডি, রোল নাম্বার, ইমেল ধরেছি, তাদের স্টুডেন্ট আইডি মাইনাস করলে রোল নাম্বার, ইমেল, দে আর নোন অ্যাজ অল্টারনেট কি, তারাও এটা কি হওয়ার যোগ্য, দে আর অল্টারনেট কি। তো এইভাবে আরেকটা এক্সাম্পল নিচ্ছি। দেখো এখানে জাস্ট স্টুডেন্ট বলে একটা টেবিল নিয়েছি যেখানে স্টুডেন্ট রোল নাম্বার, নেম, এজ, অ্যাড্রেস, ক্লাস, সেকশন দেওয়া আছে। রোল নাম্বারটাকে আমি প্রাইমারি কি ধরে নিয়েছি আগে। তো রোল নাম্বারটা যদি প্রাইমারি কি ধরে নিই তাহলে বাকি যদি আমি রোলের সাথে ক্লাসকেও মেশাই, সেকশনকেও মেশাই, নট নেসেসারি যে রোলকে প্রাইমারি কি ধরেছি বলে বাকিগুলোকে নিয়ে ক্যান্ডিডেট কি করতে এরকম নয়। রোলের সাথে দেখো আমি ক্লাসকে নিলাম, সেকশনকে নিলাম, তো ক্যান্ডিডেট কি হয়ে গেল। এবার নেম আর অ্যাড্রেসকে নিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করাতে পারি, এটাও একটা ক্যান্ডিডেট কি। তো আমাকে এমন
যেটা অ্যাট্রিবিউটস করে নিতে হবে যেটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, কোন একটা টেবিলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, তাদেরকে ক্যান্ডিডেট কি বলবো। এবং রোল নাম্বার ইজ অলসো এই ক্যান্ডিডেট কি, যেখানে আমি রোলের সাথে আদার্সগুলোকে নিয়েও ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি ক্যান্ডিডেট কি হিসাবে। অল অ্যাট্রিবিউটস in a candidate key are sufficient as well as necessary to identify each tuple uniquely. Removing any attribute from the candidate key fails to identify each tuples. যদি এদের মধ্যে কাউকে হাটিয়ে দিই, দুজন মিলে ইউনিকলি আইডেন্টিফাই করছে, যদি কাউকে হাটিয়ে দিই তাহলে ফেলস হয়ে যাবে। The value of the candidate key must always be unique. The value of the candidate key can never be null. It is possible to have multiple candidate key. This attribute which appears in some candidate key are called prime attributes. তো কিছু কিছু ক্যান্ডিডেট কির মধ্যে থাকলে তাদেরকে প্রাইম অ্যাট্রিবিউট বলে। তো দিস আর দ্য ক্যান্ডিডেট কি। এবার আমরা আসছি সুপার কিতে। সুপার কি ক্যান্ডিডেট কির পর সুপার কিতে আসছি। তো নেক্সট পয়েন্টে আমরা সুপার কিতে আসছি। সুপার কি ইজ অ্যান অ্যাট্রিবিউট সেট দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই টেবিল। সুপার কি হচ্ছে সেই ধরনের অ্যাট্রিবিউট যেটা ইউনিকলি আইডেন্টিফাই করে। ডেফিনেটলি কিগুলোকে ইউনিকনেস হতেই হবে, সুপার কিও ইউনিকলি আইডেন্টিফাই করে। বাট সুপার কি ইজ এ সুপার সেট অফ ক্যান্ডিডেট কি, এটা ক্যান্ডিডেট কি এর সুপার সেট। Super key is a group of single or multiple keys which identifies rows in a table. Super key may have additional attributes that are not needed for unique identifications. কিছু additional attributes থাকতে পারে that are needed for unique identifications. May have additional attributes that are not needed for unique identifications. তো এখান থেকে আমি পেলাম সুপার কি সাপোর্ট নাল। তো সুপার কি নাল সাপোর্ট করতে পারে। অ্যাডিং 0 or more attributes to the candidate key generate super key. তো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এখানে দেখতে পাচ্ছ, অ্যাডিং 0 or more attributes to candidate key. ক্যান্ডিডেট কিটা যেমন প্রাইমারি কি প্রথম পেলাম, তার থেকে ক্যান্ডিডেট কি এবার সুপার কি। তো এটা পিক কে, এটা সি কে, এটা হচ্ছে এস কে। তো বলতেই পারো অল ক্যান্ডিডেট কি আর সুপার কি, বাট অল সুপার কি আর নট ক্যান্ডিডেট কি। অল প্রাইমারি কি ইজ ক্যান্ডিডেট কি, বাট অল ক্যান্ডিডেট কি ইজ নট প্রাইমারি কি। তো ক্যান্ডিডেট কি ইজ a super key, but super key is not a candidate key. A candidate and primary key can be super key, but reverse does not hold true. তো এখানে ছবি থেকে দেখতে পাচ্ছ একটা একে অপরের সেট হিসেবে আছে, তো সবসময় রিভার্সটা সত্যি না হবে না। তো এক্সাম্পলে আসো। এক্সাম্পল তোমরা যে কোনো দুটো এক্সাম্পল দিও, আমরা এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে। স্টুডেন্টস বলে যে টেবিলটা আছে সেটাতে রোল, নেম, এজ, অ্যাড্রেস, ক্লাস, সেকশন দেওয়া আছে। সুপার কি কি পেতে পারি, রোল, ক্লাস, সেকশনস। যেরকম ধরো রোলের সাথে আমি ক্লাস সেকশন মেশালাম, তাহলে এটা একটা সুপার কি হতে পারে। রোল, ক্লাস, সেকশন, এজ, নেম অ্যান্ড অ্যাড্রেস, যেটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। যেমন এইখানে আসে আবার এমপ্লয়িতে। এমপ্লয়িতে কি আছে, এমপ্লয়ি আইডি, এফ নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার। তো এখানে কি কি হতে হবে সুপার কি। এমপ্লয়ি আইডিটাও একটা সুপার কি, কারণ এটা প্রাইমারি কিও অ্যাজ ওয়েল এজ সুপার কি। ইমেল আইডি এটা সুপার কি। মোবাইল নাম্বার প্রাইমারি কি হতে পারে, সুপার কি। ইমেল আইডির সাথে এমপ্লয়ি আইডির সাথে ইমেল আইডি মিশিয়ে দিলে সুপার কি। মোবাইল নাম্বারের সাথে ইমেল মেশালেও সুপার ইউনিকলি হতে পারে। ইমেল আইডি, ইআইডি, মোবাইল নাম্বার তিনটেকেও একসাথে সুপার কি হতে পারে। তো সুপার কিতে আমরা অনেক পসিবিলিটিস খুঁজে বেড়াবো, যেটা আমরা প্রাইমারি কিতে মিনিমাম, আর ক্যান্ডিডেট কি তার চেয়ে একটু বেশি, সুপার কিতে আরো বেশি খুঁজে বেড়াবো, যেখান থেকে আমরা অনেক কটা কিকে বানাতে পারি। তো এইভাবে আমরা ধরো নেক্সট এক্সাম্পলে আসি। অর্ডার বলে যে একটা টেবিল দেওয়া আছে, তবে অর্ডারের মধ্যে আমি কাকে কাকে সুপার কি বানাতে পারি। অর্ডারের মধ্যে কি কি অ্যাট্রিবিউটস আছে দেখো আগে। অর্ডারের মধ্যে অর্ডার আইডি আছে, অর্ডার ডেট আছে, অর কাস্টমার আইডি, কাস্টমার কন্ট্যাক্ট আইডি, আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি। সুপার কি হতে পারে অর্ডার আইডি, কাস্টমার আইডি যেটা ইউনিকলি নিজে থেকে করতে পারে, কাস্টমার কন্ট্যাক্ট আইডি। অর্ডার আইডির সাথে কাস্টমার আইডি মিশিয়ে দিলে একটা সুপার কি হতে পারে। কাস্টমার কন্ট্যাক্ট আইডির সাথে অর্ডার আইডি মেশালে সুপার কি করে হতে পারে। অর্ডার আইডি, কাস্টমার কন্ট্যাক্ট আইডি, তিনটাকে একসাথেও একটা সুপার কি ফর্ম হতে পারে। তো সুপার কি আমরা জেনারেট করতে পারি ডেফিনেটলি একটা ইউনিক টেবিল, ইউনিক অ্যাট্রিবিউটস, তার সাথে আদার্স অ্যাট্রিবিউটসগুলো কানেক্ট করে। তো এইভাবে আমরা এই সুপার কি সম্বন্ধে জানলাম। এবং ফাইনালি প্রাইমারি কি। তো প্রত্যেকটা ডেফিনেট কোয়েশ্চেন, সেগুলো প্রাইমারি কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, এগুলো তোমাদেরকে ভালো করে দেখতেই হবে। এটা 2 মার্কসে আসতে পারে, বা অনেক সময় 3 মার্কসেরও আসতে পারে। টোটাল তিনটে কি হিসেবে 10 মার্কস আসতে পারে। প্রাইমারি কি সিলেক্টেড ফ্রম ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে থেকে একজনকে আমরা প্রাইমারি কি ধরি, অ্যান্ড বিকামস দ্য আইডেন্টিফাইং দ্য কি অফ দ্য টেবল। Primary key is a unique key which will identify only single row in a table. Single row in a table and only the single row alone. The value of the primary key can never be null. Primary key ভ্যালুটা নাল হতে পারে না, কারণ আমাকে একটা ভ্যালু মাস দিতেই হবে ওই ফিল্ডে। The value of the primary key must always be unique. The value of the primary key সবসময় ইউনিক হবে। The value of the primary key can never be changed.
প্রাইমারি কির ভ্যালুটা কখনো চেঞ্জ করা যাবে না, ক্যান নেভার বি চেঞ্জড। The value of the primary key must be assigned when inserting a record. কোনো রেকর্ড ইনসার্ট করার সময় প্রাইমারি কি দিয়ে ডেটাটা ইনসার্ট করা হবে, কারণ ওই প্রাইমারি কি যদি অলরেডি একবার থেকে থাকে ওই ডেটা ইনসার্ট করতে দেবে না। কারণ টেবিলের মধ্যে যদি নেম আর রোল আর মার্কস যে টেবিলটা আছে সেখানে যদি রোল 1 সাপোজ ইনসার্ট করে থাকো, নেম অমিত অ্যান্ড মার্কস 70, তো 1 যেহেতু অলরেডি আছে, যখন ইনসার্ট কোয়ারি লিখবে 1টা যদি দিয়ে দাও তাহলে ইনসার্ট করার সময় 1 এসে দেবে, 1 দিয়ে চেক করে দেখলো যে আছে অলরেডি, ইনসার্ট পসিবল নয়, কারণ ওটা ইন্টিগ্রিটি রুলসটা ভায়োলেট করছে। প্রাইমারি কি থাকলে ওই রো পার্টিকুলার টেবিলের জন্য আর ওই রোটা এন্ট্রি করবেন। হ্যাঁ, তুমি অমিতকে আরেক জায়গায় দিতে পারো, মার্কস 70কে এক জায়গায় দিতে পারো, কারণ দে আর নট প্রাইমারি কি, বাট রোল ইজ এ প্রাইমারি কি। যেমন স্টুডেন্ট রোল মার্কস, রোল ইজ এ প্রাইমারি কি, এমপ্লয়ি আইডির মধ্যে এমপ্লয়ি আইডি ইজ এ প্রাইমারি কি। সিম্পল এক্সাম্পল, প্রাইমারি কি আর নট নেসেসারি টু বি সিঙ্গেল কলাম, মোর দেন ওয়ান কলাম ক্যান অলসো বি এ প্রাইমারি কি। তো জেনারেলি আমরা সিঙ্গেল কলাম ধরি, বাট মোর দেন ওয়ান হতে পারে প্রাইমারি কি অ্যাট্রিবিউটস হিসাবে। তো এইখান থেকে আমি কিগুলো জানলাম যে কিগুলো কোশ্চেন পেপারে প্রত্যেকবারই আসে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমি চলে আসছি এখানে 3 স্কেমা আর্কিটেকচার, যেটা 3 লেয়ার আর্কিটেকচার অফ ডিবিএমএস। প্রত্যেকটা কোশ্চেন আমি স্টেপ বাই স্টেপ ডিসকাস করছি এই ভিডিওতে। আমি আপ টু গ্রুপ বি কোশ্চেন্সগুলো ডিসকাস করবো, নেক্সট ভিডিওতে কামিং কোশ্চেন্সগুলো স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো। ছোট ছোট ভিডিও বানালে তোমাদের প্রত্যেকটা টপিকস দেখতে বা বুঝতে সুবিধা হবে, বারবার চালিয়ে দেখে এগুলোকে খাতায় লিখে বা মুখস্থ করে নিও, তাহলে তোমাদের কোশ্চেন্সগুলো সলভ করা থাকলে পরীক্ষার হলে গিয়ে তোমাদের মাথার মধ্যে কনফিউশন থাকবে না যে আমি এগুলো পারবো না। আমি কিছু কিছু টপিকস ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, সেগুলো হয়তো আননোন থেকে থাকে, যদি একটু সলভ করে যাও তাহলে সব কটা কোশ্চেন্সই কনফিডেন্ট থাকবে। তো দেখো এবার আছে 3 স্কেমা আর্কিটেকচার অফ ডিবিএমএস। ডিবিএমএস এর 3 স্কেমা আর্কিটেকচার বা 3 লেয়ার আর্কিটেকচার যেটা বলি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স মধ্যে পড়ে। তো এখানে যে কোশ্চেন্সটা আমি এখানে ডিসকাস করছি সেটাতে আমি নোটে চলে যাই, এখানে সবকটা কোশ্চেন্স আছে, তার মধ্যে এই কোশ্চেন্সটা ডিসকাস করছি এবার। তো 3 লেয়ার আর্কিটেকচার, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 8 মার্কসও দিতে পারে বা 5 মার্কসও দিতে পারে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা অ্যানসিস পার্ক আর্কিটেকচার বলা হয়। তো এই লেয়ারে প্রথমেই তোমাদেরকে ছবিটা এঁকে দিতে হবে যে এটা কিভাবে কাজ করে। 3টে লেয়ার্স আছে, পরেরটা এক্সটার্নাল লেয়ার বা লেভেল একই জিনিস। তো এক্সটার্নাল লেভেল যেখানে ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার এন, তারা এখানে এক্সটার্নাল লেভেল অ্যাক্সেস করে, এখানে আমি ইউজার হিসাবে আমি এখানে অ্যাক্সেস করি। তো আমি এই লেভেলটাতে আমার ইউজার হিসাবে আমি অ্যাক্সেস পার্টটা পাই। তো সেখানে বিভিন্ন ভিউ আছে, বিভিন্ন একটা ডিবিএমএস এর বিভিন্ন রকম ভিউ আছে, বিভিন্ন ভিউ বানানো আছে বিভিন্ন পারপাসে, কেউ একটা ভিউ ইউজ করছে, কেউ একটা অন্য ভিউ ইউজ করছে। তো ভিউ সেই স্কেমাগুলো এখানে অলরেডি দেওয়া আছে, ভিউ ভিউ করে আপ টু এন ইউজারের জন্য এন ভিউ তারা সেখানে ইউজ করছে। দ্যাটস মিন তারা এক্সটার্নাল লেভেল বা এক্সটার্নাল লেয়ারে অ্যাক্সেস করছে, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন লেভেলও বলি আমরা। সেখান থেকে যে ডেটাগুলো প্রডিউস হচ্ছে বা ডেটাগুলো ক্রিয়েট হয়ে আসছে, সেটা গিয়ে লজিক্যাল লেভেলের কাছে পৌঁছাচ্ছে। লজিক্যাল লেভেল সেই ডেটাগুলো নিয়ে গ্রুপ করছে, তাদের মধ্যে আইডেন্টিফাই করছে, বিভিন্ন রুল সেট করছে, স্পেসিফিকলি মেটা ডেটা তৈরি হচ্ছে। তো তারপরে গিয়ে আলটিমেটলি সেখানে চলে যাচ্ছে ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেল কাজ হচ্ছে হার্ড ডিস্কে সেভ করা, সেটা ফাইল ম্যানেজমেন্টের থ্রু দিয়ে সেটা গিয়ে সেভ হবে, এবং সেটা ইন্ডেক্সিং করা, হার্ড ডিস্কে কি লোকেশনে স্টোর করা। তো ফিজিক্যালি স্টোর করতে গেলে ফিজিক্যাল লেভেলটা লাগবে। এর মাঝখানে ভাবছো দুটো লেয়ার, লেয়ার মিন লেয়ার তো সফটওয়্যার, এই লেয়ারের মাঝখান থেকে মডিউল থেকে এই মডিউলের ডেটাটা আসবে, তো কি একটা ম্যাপিং টেকনিক দরকার, যে ম্যাপিংটা এখান থেকে ডেটা এখানে আসবে বা রিভার্সটাও নিয়ে আসবে। তো এক্সটার্নাল থেকে লজিক্যাল ম্যাপিং বা লজিক্যাল থেকে এক্সটার্নাল ম্যাপিং দুটোই কাজ করে। যখন তুমি ডেটা ইনসার্ট করবে তখন টপ ডাউন হিসাবে নিচে থেকে নামবে, যখন ডেটাটা ফেচ করবে নিচ থেকে ফেচ হবে তখন উপর দিকে উঠবে, তখন লজিক্যাল থেকে এই ম্যাপিংটা কাজ করবে, উপর থেকে নিচের ম্যাপিংটা, নিচ থেকে উপরের ম্যাপিংটা, দুটোই বিভিন্ন পারপাস ইনসার্ট করার সময় বা আপডেট করার সময় উপর থেকে কাজ করবে, সিলেক্ট করার সময় ফেচ করার সময় নিচ থেকে কাজ করবে। তো ম্যাপিংগুলো তখন ভাইস ভার্সা হিসেবে কাজ হয়। এবার লজিক্যাল লেভেল থেকে ফিজিক্যাল লেভেলের মধ্যে ম্যাপিংটা সেমভাবে লজিক্যাল লেভেলের ডেটা ফিজিক্যাল লেভেলে ম্যাপিং হবে, সে ডেটা এখানে পৌঁছাবে, আলটিমেটলি ফাইনালি ডেটাবেসে সেভ হবে। তো দিস ইজ দ্য 3 লেয়ার আর্কিটেকচার, যেটাকে আমরা অ্যাবস্ট্রাকশন বলি, যেটা হিডেন থাকে ইউজারের কাছে। এই পুরো 3টে লেয়ারকে মিলেই হচ্ছে ডিবিএমএস। তো এই 3টে লেয়ারকে মিলে আমরা ডিবিএমএস বলতে পারি। ডিবিএমএস এর স্ট্রাকচার এটা অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটে থাকে, তাই জন্য অ্যাবস্ট্রাকশনও বলা হয়। তো এবার প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে আসা যাক। তো এটা আগে আমি 5 মার্কসের বা 8 মার্কসের মতো করে লিখিয়েছি, তো তোমরা ভালো করে এটা প্রত্যেকটা পয়েন্ট দেখে নাও। 3 লেয়ার আর্কিটেকচার ইজ অলসো কল অ্যানসি স্পার্ক আর্কিটেকচার। এটা অ্যানসি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট স্ট্যান্ডার্ড প্ল্যানিং অ্যান্ড রিকোয়ারমেন্ট কমিটি এটা তৈরি করেছিল, এই জন্য ওদের নাম অনুযায়ী অ্যানসি স্পার্ক আর্কিটেকচার। অনেক সময় কোশ্চেন পেপারে এটা দিয়ে ছেড়ে দিতে পারে 3 লেয়ার না বলে। 3 layers in ANSYS Spark is a প্রথম অ্যাপ্লিকেশন লেয়ার,
নাম্বার 2 লজিক্যাল লেয়ার, আর নাম্বার 3 ফিজিক্যাল লেভেলস। লেয়ার ও লেভেলে একই জিনিস আমি আগেই বলেছি। There are different mapping functions to convert data from one level to another and vice versa. একটা লেভেল থেকে একটা লেভেল ডেটা কনভার্ট করে এবং সেটা ম্যাপিংটা হতে থাকে। তো নেক্সট আমরা প্রত্যেকটা লেভেল সম্বন্ধে জানবো। প্রথমে আছে অ্যাপ্লিকেশন লেয়ার ও অ্যাপ্লিকেশন লেভেলস। ইট ইজ অলসো কল্ড ভিউ লেভেল। এটাকে আমরা ভিউ লেভেলে বলি কারণ ইউজার এখানে ভিউ করে। ডিফারেন্ট ইউজার ক্যান ভিউ দেয়ার ডিজায়ার ডেটা ফ্রম দিস লেভেল। এখান থেকে তাদের ডেটাটা ভিউ করতে পারে। এক্সটার্নাল লেভেল অনলি শোজ দ্য রিলেভেন্ট ডেটাবেস কন্টেন্ট টু দ্য ইউজার। ইউজার যেটা নিয়ে ইন্টারেস্টেড সেই ভিউটা দেখতে পাবে সে, অ্যান্ড হাইডস দ্য রেস্ট অফ দ্য ডেটা, এবং বাকি ডেটাগুলো হাইডস করে থাকবে। At the external level, database contains several schemes that can sometimes called subschema. তো এক্সটার্নাল লেভেলে ডেটাবেসে অনেক রকমের ছোট ছোট স্কেমা থাকে যেগুলো ফার্দার ডিফারেন্ট কাজে লাগে। তো এক্সটার্নাল লেভেলে এই ভিউজগুলোকে আমরা ছোট ছোট সাবস্কেমা হিসেবে ভাবতে পারি। সাবস্কেমা মানে সাব ডিজাইন, মানে একটা মডিউলের মধ্যে ছোট ছোট মডিউলকে সাবস্কেমা। Subschema is used to describe different views of the database. Mainly different views, different purpose একটা জিনিস করব, এখানে ওই প্রয়োজনে আমি ইউজ করবো ডিবিএমএস টাকে, তো বিভিন্ন কাজে এটা ইউজ করবো বলে এটা ডিফারেন্ট ভিউজ আছে যেটাকে সাবস্কেমা বলছে। নেক্সট ওয়ান ইজ লজিক্যাল লেভেল। লজিক্যাল লেভেল যে কাজটা কিভাবে করে, ইট ডেসক্রাইব দ্য ডেটা, হোয়াট ডেটা ইজ স্টোর। ইট ডেসক্রাইব হোয়াট ডেটা ইজ স্টোর, কি ধরনের ডেটা স্টোর থাকবে ইন দ্য ডেটাবেসে। রিপ্রেজেন্ট এন্টিটিস, কি ফরম্যাটে থাকবে, অ্যাট্রিবিউটস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ, সমস্ত রকমের কনসেপ্ট যে ডেটাগুলো আমরা ইউজার হিসাবে দিচ্ছি তার সেই এন্টিটিসগুলো, তার অ্যাট্রিবিউটসগুলো, তার রিলেশনশিপগুলো সমস্ত কিছু এই লেভেলে থাকে। ইট রিপ্রেজেন্ট সিমেন্টিক্স, সিমেন্টিক রুলসগুলো যেভাবে ডেটা বেসে সেভ থাকবে, যে রুলসটাকে ফলো করে ডেটাবেসে সেভ থাকবে সেই রুলসগুলো, এবং তার সাথে ইন্টিগ্রিটি ইনফরমেশনসগুলো থাকবে, কে ইউজার আছে, কে ওনার আছে, কে মডিফাই করতে পারবে, কি পারমিশন তাকে দেওয়া আছে, সমস্ত কিছু এই লেভেলে ডেসক্রাইব করা থাকে। ইট ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ দ্য হোল ডেটাবেস, পুরো ডেটাবেসটার স্ট্রাকচারটা এর মধ্যে দেওয়া থাকে। মেনলি ডেটা এবং ডেটা এখানেই থাকে। দিস লেভেল ইজ মেনটেন বাই ডিবিএ। দিস লেভেল ইজ মেনটেন বাই ডিবিএ। ফাইনালি লাস্ট লেভেল ইজ ফিজিক্যাল লেভেল। এটা 3 লেয়ারে লোয়েস্ট লেভেলকে আমরা রিপ্রেজেন্ট করি। তো দিস লেভেল ডিসক্রাইব হাউ ডেটা ইজ অ্যাকচুয়ালি স্টোরড ইন দ্য ডেটাবেস, কিভাবে ডেটাবেসে ডেটা স্টোর থাকবে সেটাকে ডিসক্রাইব করে। It is the lowest level of the DBMS. DBMS is সবচেয়ে নিচের লেভেল এটা, and this level data stored in the external hard disk drive in form of bits. In form of bits stored হয়। Storage space allocation such as bit rehashing এই টেকনিক ফলো করা হয়। Data compressions and encryption is done. Data compressed ফরম্যাটে সেভ হয় এবং সেটা সিকিউর ফরম্যাটে সেভ হয় যাতে কি আনঅথরাইজ ইউজার আনঅথরাইজ ভাবে ডেটাটাকে না পাওয়া যায়। এনক্রিপশন ফরম্যাট, এনক্রিপ্টেড মানে হচ্ছে সেটাকে অ্যাক্সেস করা নর্মাল ফরম্যাটে, জেনারেল ফরম্যাটে, প্লেন টেক্সট ফরম্যাটে বা প্লেন ডেটা ফরম্যাটে পাওয়া যাবে না। এনক্রিপ্টেড ফরম্যাটে যেটা পড়ে আমরা কিছু বুঝতে পারবো না। তো দিস আর দ্য 3 লেয়ার্স অফ ডিবিএমএস, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা ডিবিএমএস এর কোশ্চেনে প্রচুরবার আসে। এবার আসছি আমরা টু ফেজ লকিং প্রোটোকল। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো দেওয়া আছে। তো 2018 যে কোশ্চেনটা হয়েছিল খুবই ভালো কোশ্চেন, এটা স্টেপ বাই স্টেপ জেনারেল ডিবিএমএস এই ধরনের কোশ্চেন্স গুলো ক্যারি হয়। তোমরা যদি 2 ইয়ার্স বা 3 ইয়ার্স কমপ্লিট করে যাও তাহলে সবকটা কোশ্চেন্স কভার আপ হয়ে যাবে। তো টু ফেজ লকিং প্রোটোকল, তো এটা নেক্সট কোশ্চেন আমরা আসছি। টু ফেজ লকিং প্রোটোকল ডেফিনেটলি ট্রানজিশন চ্যাপ্টারে বিলং করে। টু ফেজ লকিং প্রোটোকল ডিভাইডস দ্য এক্সিকিউশন ফেজ অফ দ্য ট্রানজিশন ইন্টু 3 পার্টস। 3টে পার্টসের ট্রানজেকশন এক্সিকিউশনটা ডিটারমাইন করে। When the transaction execution start, it seek the permission from the lock. It require যা যা লক দরকার সেটা নিয়ে নেয়, তাকে বলে গ্রোয়িং ফেজ। In this phase, the lock are acquired on the data items, but none of the acquired lock can be released. কিন্তু কোনো লককে রিলিজ করা যাবে না, সব কটা লককে অ্যাকোয়ার করে নিতে হবে one by one. In the second part, transaction acquire all the locks, and the point at which the transaction requires final locks and growing phase end is called lock point. এবং সেটা গিয়ে একটা লক পয়েন্টে গিয়ে আলটিমেটলি পৌঁছে যাবে। তো সেকেন্ড ফেজ হচ্ছে, সেকেন্ড পার্ট ইজ লক পয়েন্টে পৌঁছাবে। অ্যাকোয়ার করতে 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 একসময় ডিমান্ড শেষ হয়ে যাবে, অ্যাকোয়ার করতে করতে একসময় ডিমান্ড শেষ হয়ে যাবে, তো সেখানে গিয়ে স্টপ হয়ে যাবে। The existing locks can be released in this phase, but no new locks can be acquired in this phase. এই ফেজে কোনো নতুন লক নেওয়া যাবে না। তো দিস ইজ দ্য শ্রিঙ্কিং ফেজ, এটা থার্ড ফেজ অফ দ্য লকিং প্রোটোকলস। তো এখান থেকে আমরা 3টে ফেজ জানলাম, একটা হচ্ছে গ্রোয়িং, একটা লক পয়েন্ট, আর থার্ড হচ্ছে শ্রিঙ্কিং পয়েন্ট, যেখানে আনলক হয়ে যাবে প্রত্যেকটা ট্রানজেকশন যা যা লক নিয়েছি আমরা সেটা আনলক হয়ে যাবে। তো এইখানে ডায়াগ্রামটা তোমাদেরকে আঁকতে হবে, তাহলেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো
তো দেখো টাইমের রেসপেক্টে যদি আমি এটা ভাবি যে টাইমের রেসপেক্টে কিভাবে কাজ করছে, তো প্রথম টাইমে ধরো আমি লক নিলাম, তারপরে আরেকটা লক নিলাম, আরেকটা লক নিলাম, দিয়ে গিয়ে লক, লাস্ট লকটা গিয়ে লক পয়েন্ট হয়ে গেল, অ্যাকোয়ার্ড হয়ে গেল। তার মানে কি এখান থেকে 4 অব্দি আমি লক নিয়েছি, এবার আমি লক পয়েন্টে পৌঁছে গেছি, যে লকটা নেওয়ার পর আর কোনো আমার লক দরকার নেই, তাহলে আমি এই গ্রোয়িং ফেজটা স্টপ হয়ে গেছে এখানে এসে, আর গ্রো হচ্ছে না, এটার পর স্টপ হয়ে গেছে। এবার আমি যে অপারেশনটা করবো, এবার রিলিজ করে দেবো, রিলিজ লক করে করে আলটিমেটলি আমি এবার এই এন্ড হয়ে যাবে সবকটা লক, তো আনলকড হয়ে যাবে। তো দিস ইজ কল্ড টু ফেজ মিন গ্রোয়িং ফেজ অ্যান্ড সিঙ্কিং ফেজ। এক্সাম্পল দেখতে পাচ্ছ ট্রানজিশন আছে, প্রথমে লক করলাম, লক এবি করলাম, এবি লক হলো, তারপর অপারেশনস করার পর আলটিমেটলি ফাইনালি আর আনলক করে দিলাম, মানে কি দিস ইজ কল গ্রোয়িং ফেজ। আমার এখানে লকড হয়ে গেছে এই ফেজে আমি যে কাজগুলো করছি সেই অপারেশনস গুলো করে নিলাম, তার মানে কি এই কাজটা করলাম, লকড হলো, এটা একটা লকড হলো, তারপর গিয়ে আমি বাকি কাজগুলো কমপ্লিট করলাম, টাইমের রেসপেক্টে কাজগুলো কমপ্লিট করলাম, তারপর লকড হয়ে আছে ওই মুমেন্টে, এবার আনলক করলাম মেঘটাকে, তারপর এটাকে আনলক করলাম। তো দিস দ্য টাইমের রেসপেক্টে যে কাজটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ টু ফেজ, দিস ইজ গ্রোয়িং ফেজ অ্যান্ড এখানে লকড ফেজ এবং ফাইনালি আনলকড ফেজ। তো এখানে টু ফেজ লকিং প্রোটোকল, দিস দ্য কনসেপ্ট অফ টু ফেজ লকিং প্রোটোকল। এবার আমি নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেনটা দেখো দেওয়া আছে এখানে, কনসিডার রিলেশন আর, এটা দেওয়া আছে এ থেকে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এখানে আমাকে এফডিস দেওয়া আছে, তাই এটাকে থার্ড এন এফ অব্দি ভেঙে নিতে বলেছে। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 10 মার্কসের কোশ্চেনও আসতে পারে। তো এই প্রথমে এফডিস গুলো দেখো, এ বি থেকে সি দেওয়া আছে, এ থেকে ডিই, বি থেকে এফ, এফ থেকে জিএইচ, ডি থেকে আইজে। তাহলে এবি প্লাস করবো, এবি প্লাস করলে কি পাবো দেখো, এবি প্লাস যদি করি তাহলে প্রথমে এবি থেকে সি পাচ্ছি, তাহলে এবি সি পেয়ে গেলাম। এবার এ থেকে ডিইও পাচ্ছি, তাহলে এ থেকে ডিইও পেয়ে গেলাম, ডিই পেয়ে গেলাম। আর বি থেকে এফ, তাহলে এ বি সি ডি, এ বি সি ডি সবকটা পেয়ে যাচ্ছি, ডি থেকে এফটাও পেয়ে যাচ্ছি, তাহলে এ বি সি ডি ই এফ পেয়ে যাচ্ছি। আর এফ থেকে জিএইচ হয়ে গেল, তাহলে এফ থেকে জিএইচ এসে গেল, কিন্তু এখনো বাকি আছে দেখো, এখনো আইজে বাকি, তাহলে ডি থেকে আইজেটাও এসে যাবে, তাহলে এখানে আমি আইজেটাও সব পেয়ে যাচ্ছি, তার জন্য আমি এটা কি বলছি। তো এটা একটা কি হিসাবে আমরা পেয়ে গেলাম ক্যান্ডিডেট কি। তাহলে এবির মধ্যে যে এবার এ প্লাস করে দেখি, এ প্লাস করে দেখো এখান থেকে আমি পাচ্ছি এ থেকে ডি, ডি থেকে আইজে, আর এগোচ্ছে না, তাহলে এটা ক্যান্ডিডেট কি নয়। বি প্লাস করলাম, বি থেকে এফ, এফ থেকে জিএইচ, এটা পেলাম। তো এখানে প্রাইম অ্যাট্রিবিউট কারা, প্রাইম অ্যাট্রিবিউটকে আমাকে আগে ক্যালকুলেট করে দেবে, এরা প্রাইম অ্যাট্রিবিউট। প্রাইম অ্যাট্রিবিউটে দেখলাম এ আর বি হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, কারণ এ বি সে বাট ক্যান্ডিডেট কি, তো এদের প্রাইম অ্যাট্রিবিউট। বাকি রিমেনিং যারা আছে যদি সবাইকে প্লাস করা হয় তাহলে কেউই কি হবে না, তো পরে নন প্রাইম অ্যাট্রিবিউট। তো শিখে হচ্ছে এবি, এখান থেকে আমি রুলসগুলো জানবো, রুলসগুলো সেট করে আমরা সেকেন্ড এন অবধি বের করে নেব। তো আমরা জানি যে সিকে থেকে যেটা আছে ক্যান্ডিডেট কি থেকে এনপি ইজ অ্যালাউ, যেমন এবি থেকে সি, এবি ইজ এ ক্যান্ডিডেট কি, সিকে আছে, তো এবি থেকে সি ইজ ওকে। এনপি নন প্রাইম অ্যাট্রিবিউট, সেটা অ্যালাউ। এবং খেয়াল করে দেখবে যে এখানে অনেকের কনফিউশন হয় যে যে এবি থেকে সি আছে, তাহলে এবি থেকে সি মানে এ বি সি কে জেনারেট করতে, এ কি আবার ফার্দার সি কে জেনারেট করতে পারছে? যদি সি কে জেনারেট করতে পারতো তাহলে সেখানে ভায়োলেট হয়ে যেত। যদি কোনো এমন কোনো এফডি থাকতো এখানে এ থেকে সি পাচ্ছি, তাহলে কিন্তু হতো না, কারণ এ বি সি কে তৈরি করতে পারবে, অন্য কেউ সি কে তৈরি করতে যেন না পারে। তো এই সময় একটা অনেকে কনফিউশনে থাকে যে এ থেকে তো ডিটা ইন্ডিভিজুয়ালি আছে, বাট এ থেকে তো সি নেই, এ থেকে যদি সি থাকতো তাহলে তো এটা ভায়োলেট হয়ে যেত, তাহলে সেটা সেকেন্ড থাকতো না। দেখো জিনিসগুলো বোঝো স্টেপ বাই স্টেপ সবাই। তো এখানে এ বি থেকে সি পেলাম, তাহলে এ বি থেকে সি, সিকে, এটা সিকে, তো পুরোটা দুটো মিলেই সিকে, যেটা হচ্ছে সিকে এনপিএ কে জেনারেট করেছে, এটা ওকে। এবার এ থেকে ডি, কারণ এটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউটস এখানে আছে, প্রাইম অ্যাট্রিবিউটস থেকে নন প্রাইম অ্যাট্রিবিউটস ওকে। এবার তোমরা বলবে যে এ বি মিলিয়ে তো শিখে, এ কি শিখে না, এ শিখে না, এটা পার্ট অফ শিখেও ধরবো না, এটাকে প্রাইম অ্যাট্রিবিউট হিসেবে ধরবো। পার্ট অফ শিখে কখন ধরবো, যদি ধরো এরকম থাকে এ বি থেকে সি আছে, তো যদি কোনো একটা এফডি তোমার কোশ্চেনে দিয়ে দেয় এ থেকে সি, তাহলে কি হচ্ছে এ বি সি কে জেনারেট করছে, আবার ইন্ডিভিজুয়ালি এ ইন্ডিভিজুয়ালি সি কে জেনারেট করছে, তখন সেটা তুমি বলবে যে এটা হচ্ছে পার্ট অফ সি কে। বাট এটা পার্ট অফ সি কে বলার দরকার নেই, এটা প্রাইম অ্যাট্রিবিউটস এবং এটা এনপি, যেটা ডিই আছে। বি থেকে এফ, বি থেকে প্রাইম অ্যাট্রিবিউট এনপি ওকে আছে, ডি থেকে আইজে নন প্রাইম নো প্রবলেম, এফ থেকে জিএইচ নন প্রাইম নো প্রবলেম। সো এটা সেকেন্ড এনএফে আমি পেয়ে গেলাম, সেকেন্ড এনএফ ভায়োলেশন নেই।
তোমরা ইভেন এইটা না করেও ম্যানুয়ালি দেখেও বলতে পারো যে সেকেন্ড হ্যান্ড আছে কি নেই, দেখতে পারো যদি পুরো এফডি গুলো দেখো, তাহলে বুঝে যাবে যে সেকেন্ড হ্যান্ড আছে কি নেই। এফডি গুলোর মধ্যে এবি থেকে সি আছে, এ থেকে তো সি নেই, বি থেকে তো সি জেনারেট করছে না, আর বাকিগুলো আলাদা ইন্ডিভিজুয়ালি আছে, সব অন্য কাউকে জেনারেট করছে, যাদের সাথে এবি থেকে সি মানে ইন্ডিভিজুয়ালি কাউকে ছাড়িয়ে দিলাম সেখান থেকে তারা এক্সিস্ট করছে, সেরকম তো হচ্ছে না এখানে। এই সিঙ্গেল গুলো যারা আছে তাদেরকে ছাড়াবার কিছুই নেই, এ থেকে তুমি কাউকে ছাড়াতে পারবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, বি থেকে ছাড়াতে পারবে না, তারা এরা অলরেডি এফএফডি আছে, শুধু এফএফডি চেক করা আছে এবি থেকে সিটা। এবি থেকে সি তো ইন্ডিভিজুয়ালি এবি থেকেই সি কে পাওয়া যাবে, এ থেকে তো সি কে পাচ্ছি না। তার জন্য আমি যদি ক্যালকুলেট না করি এত সব রুল নিয়ে, তাও আমি ইজিলি বলে দিতে পারি এটা সেকেন্ড হ্যান্ড আছে, কারণ সবাই ফুললি ফাংশন ডিপেন্ডেন্সিতে আছে। তো অনেকে ভাবে যে রুলসগুলো সেট করলে আর অন্যভাবেও করা যায়, হ্যাঁ ডেফিনেটলি অন্যভাবেও করা যায়, যদি আমি ম্যানুয়ালি চেক করে দেখি, রুলস চেক করে দেখলে আরো কনফার্ম হয়ে যাবে তোমরা প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করছে না করছে না। এবার আমি সেকেন্ড হ্যান্ড ভেঙে নিলাম, তাহলে সেকেন্ড হ্যান্ড ভাঙলাম কি করে? তাহলে আমি দেখলাম এবি থেকে সি পেয়েছি, তাহলে তাদেরকে আলাদা টেবিলে রাখলাম। এবার এ থেকে তাহলে এবি থেকে সি, তাহলে প্রাইম অ্যাট্রিবিউটসগুলোকে আলাদা করে ইন্ডিভিজুয়ালি তারা জেনারেট করতে পারে, তাহলে তাদেরকে আলাদা আলাদা করে রাখবো। তখন এ থেকে দেখো কি কি পেয়েছি আমরা, দেখো এ থেকে, এটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, তাই এ থেকে আলাদা করে টেবিলটাকে ডিকম্পোজ করতে পারি, এর মধ্যে এডি ই আই জে আছে, তাই আমি এডি ই আই জেটাকের উপর আমি এটা রেখে দিয়েছি, এডি আই জে, তাহলে টেবিলে ভেঙেছি। আর দেখো বিটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, কির উপর তো টেবিলগুলো ডিপেন্ড, তাহলে বি কাকে কাকে জেনারেট করতে পেরেছে, বি জেনারেট করছে বিএফজিএইচ কে, তো বিএফজিএইচটাকে আমি এখানে নিলাম, তো বিএফজিএইচটা অব্দি আমি এখানে চলে এলাম, তার মানে কি এখানে আমি সমস্ত কটা টেবিলকে স্প্লিট করলাম, তাহলে আর যে টেবিলটা ছিল এখানে সেটা এবিসি থাকলো একটাতে, একটাতে এডিআইজে থাকলো, আর একটাতে বিএফজিএইচ থাকলো, তাহলে এটা সেকেন্ড এনএফে ডিকম্পোজ হয়ে গেল। এবার থার্ড এনএফ এগোবো। দেখো থার্ড এনএফ এগোনোর জন্য আমি যে রুলটা এখানে ফলো করেছি, আমি বেসিক্যালি ওই সুপার কি আর দিকে আমাকে প্রাইম অ্যাট্রিবিউট হতে হবে, সে নন প্রাইম অ্যাট্রিবিউট হতে হবে, এই রুলসগুলোর মধ্যে আমি যাচ্ছি না, আমাকে যে বেসিক কনসেপ্টের মধ্যে তোমাদেরকে এটা করছি, তাহলে তোমাদের ইজি হবে এই প্রবলেমটা সলভ করতে, কারণ সবসময় তোমরা রুল বেস করতে যাবে, কিছু কিছু প্রবলেমস আছে যেটা ইজিলি বোঝা যায় সেগুলো কিভাবে করতে হবে। যেমন দেখো এখানে আর টুটাকে আর ফার্দার ভাঙা যাবে কি? হ্যাঁ যেতে পারে, কারণ আমরা জানি থার্ড এনএফ কি বলছে, এ থেকে বি হতে পারে, বি থেকে সি হতে পারে, কিন্তু এ থেকে সি হবে না, অ্যালাউ না, ট্রানজিট ডিপেন্ডেন্সি অ্যালাউ না। তাহলে মানে এখানের মধ্যে দেখবো যে কোনো এফডি কি এরকম জেনারেট করতে পারছে? হ্যাঁ পারছে ডেফিনেটলি, দেখো পরে এফডি গুলো যদি খেয়াল করো তাহলে দেখো যে ইজিলি তোমরা এটা ক্যালকুলেট করতে, যেমন এখানে দেখো বি থেকে এফ আছে, এফ থেকে জিএইচ আছে, তার মানে বি এফ জিএইচ কে একসাথে রাখা যাবে না। আবার দেখো এ থেকে ডি আছে, আবার ডিটা থেকে অন্য কাউকে পাওয়া যাচ্ছে, ডি থেকেই পেতে হবে এরকম নয়, এদের মধ্যে কাউ থেকে পেলেই হবে। এ থেকে বি আছে, বি থেকে সিও আছে, তারপরে আমি এটা মার্চ হয়ে যাচ্ছে সবকটা, তারপরে নেক্সটটাও এসে যাওয়ার চান্স থাকে, এ থেকে আইজিও চলে আসতে পারে, বা বি থেকে জিএইচও আসতে পারে, তাহলে তাদেরকে আলাদা করে দিতে হবে। দেখো এখানে আমি আলাদা করেছি কিভাবে, তো এখানে দেখো প্রত্যেকটা জিনিসকে বোঝো, এখানে কিভাবে আমি থার্ড এনএফটাকে ডিকম্পোজ করেছি, আমি কোনো রুল সেট করে যাইনি, এটা দেখো ম্যানুয়ালি করেছি যাতে তোমাদের ইজি হয়। প্রত্যেকটা প্রবলেম কিন্তু আলাদা আলাদা ভাবে থট করবে, যেমন এইটাকে আলাদাভাবে থট করবে, যেটা ইজি হবে সেটাকে ফলো করবে, সবসময় রুল রুল করে যাওয়ার চেয়ে বেটার ইজি স্টেপগুলোকে ফলো করে, যে ট্রানজিট ডিপেন্ডেন্সি হবে না। দেখো এখান থেকে এ ডি ই আই জি আছে, আমরা জানি এ এ থেকে ডি ই জানি, আবার ডি থেকে আইজি জানি, তার মানে কি এখানে যদি এইটাকে আলাদা না করে রাখি তাহলে আমি এ থেকে আইজিও বলে দিতে পারতাম, তৈরি হয়ে যেতে পারে অটোমেটিক্যালি, আমাকে তাহলে ওই এফডি গুলো তৈরি করতে দেওয়া যাবে না। তার জন্য আমাকে এ থেকে ডিটাকে আলাদা করে দিলাম, আর ডি থেকে যেটা তৈরি হয়েছিল, মানে এ থেকে বি ছিল, এ বি সি একসাথে হয়ে যাচ্ছিল, কারণ এ থেকে বি যদি থাকে, বি থেকে সি থাকে, তাহলে এ থেকে সি তো এসে যেতে পারে, এ থেকে সিতে অ্যাভয়েড করার জন্য ডিটাকে আলাদা করে ডিআইজে করে দিলাম, এবং ডিটাকে একটা কি বানিয়ে দিলাম, সেটা একটা কি তৈরি হয়ে গেল। তার মানে কি আমি এই আর টু টেবিলটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, আর টু ওয়ান আর টু টু, তো এই দুটো টেবিলে আলাদা স্প্লিট হয়ে গেল। সিমিলারলি আর থ্রিটাকেও দেখো, আর থ্রির মধ্যে কি আছে, একটা বি থেকে এফ আছে, আর এফ থেকে জিএইচ আছে, তো যদি তোমাদেরকে এটা এক তিন চারজনকে একসাথে রেখে দাও, তাহলে বি থেকে তো জিএইচ এসে যেতে পারে, তার জন্য আমাকে এ থেকে সিটা যাতে না আসে, বিএফ কে আলাদা করে দিলাম এদিক থেকে, আর ওদিকে এফ থেকে জিএইচ কে আলাদা করে দিলাম, তাহলে আমরা আলটিমেটলি থার্ড এনএফে কি পেলাম, আর ওয়ান একটা ছিল, আর টু এডি ছিল, কারণ আমি কি থার্ড এনএফে কি সেকেন্ড এনএফে যারা আছে তারাও থার্ড এনএফে থাকলো, সেকেন্ড এনএফে কে ছিল, এবিসি ছিল, ফার্স্ট এনএফেও ছিল, তো এখান থেকে এডিই পেলাম, ডিআইজি বিএফ অ্যান্ড বিএফ, সো দিস ইজ কল্ড থার্ড এনএফ ডিকম্পোজিশন। তোরা ভাবছিস যে ফার্স্ট এনএফ কই, যখন কোনো টেবিল দেবে যেখানে কোনো ভ্যালু দেয়নি, সেটা ডেফিনেটলি প্রথমেই ফার্স্ট এনএফে আছে, তোমাকে কিছু মেনশন করার দরকার নেই, ইট ইজ ইন ফার্স্ট এনএফ অলরেডি, তুমি স্টার্ট করলে ডাইরেক্টলি সেকেন্ড এনএফ থেকে,
কারণ কি সেকেন্ডে নেবে চেক করার পরই থার্ডে নেবে এগোবো, ট্রানজিট ডিপেন্ডেন্সি আছে কিনা দেখবো, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখান থেকে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ডেফিনেটলি তোমরা ভালো করে এটা দেখে যাও। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ টু রিপ্রেজেন্ট উইক এন্টিটি সেট, কোট সুটেবল এক্সাম্পল, হোয়াট ইজ নাল অ্যান্ড হোয়াট ইজ ইট ইম্পর্টেন্স। তো এটা গ্রুপ বি অবধি, এই ভিডিওতে আমি গ্রুপ বি অবধি কভার আপ করছি, পরের ভিডিওগুলোতে আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ এগোবো। তো এবার আমি নেক্সট কোয়েশ্চেনটায় আসছি। নেক্সট কোয়েশ্চেনটাতে আসছে উইক এন্ড স্ট্রং এন্টিটি উইক এন্টিটি সেট। তো এখানে কিভাবে আমরা স্ট্রং এন্টিটি উইক এন্টিটি সেটকে বোঝাবো, যদিও যেটা কোয়েশ্চেনটা এসছে সেখানে শুধু উইক এন্টিটি সেট এসছে, বাট তোমাদের সবকটা জানিয়ে দিচ্ছি, একবার ভালো করে বুঝে নাও, কারণ দুটো কোয়েশ্চেনই একসাথে অন্য কোয়েশ্চেন পেপারে থাকতে পারে। তো দেখো কিভাবে কোয়েশ্চেনটা আসছে। স্ট্রং এন্টিটি ইজ এ টাইপ অফ এন্টিটি দ্যাট হ্যাজ এ কি অ্যাট্রিবিউট, যার মধ্যে কি অ্যাট্রিবিউটস আছে। স্ট্রং এন্টিটি ডাজ নট ডিপেন্ডস অন আদার এন্টিটি ইন দ্য স্কেমা, অন্য এন্টিটির উপর ডিপেন্ডেন্ট না। It has a primary key that helps to identifying uniquely. It is represented by rectangle and these are called strong entity. Weak entity, an entity type has a key attribute that uniquely identifies each entity in the entity set. But some entity exists which key attribute cannot be defined. যেখানে কোনো রকম প্রাইমারি কি নেই, যে অন্যের উপর ডিপেন্ডেন্ট, সে অন্যের উপর ডিপেন্ডেন্ট, তাকে বলা হচ্ছে উইক এন্টিটি সেট। তো যার ডেট এন্টিটির মধ্যে কোনো প্রাইমারি কি নেই, যেটা অন্যের উপর ডিপেন্ডেন্ট, দে আর কল উইক এন্টিটি সেট। For example, a company may store for the information of dependent parents, teacher, children, parent, children's spouse of an employee, but the dependent do not exist without the employee. So dependent will be the weak entity. তো ডিপেন্ডেন্ট মিন যে চাইল্ড আছে যারা, তারা প্যারেন্টের উপর ডিপেন্ডেন্ট, তো তাদের উপর ডিপেন্ডেন্ট, তো দে আর দ্য উইক এন্টিটি সেট। তো যারা ডিপেন্ডেন্ট করছে, যাদের তারা যারা অন্যকে প্রোভাইড করছে, তারা স্ট্রং, যে নিজে অন্যের উপর ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ কল্ড উইক। দেখো উইক এন্টিটি সেট ইজ রিপ্রেজেন্টেড বাই ডাবল রেক্টেঙ্গেল। একটা রেক্টেঙ্গেল দিয়ে আমরা জানি স্ট্রং হয়, তাহলে ডাবল রেক্টেঙ্গেল দিয়ে আমরা উইক হয়। দ্য পার্টিসিপেশন অফ উইক এন্টিটি ইজ অলওয়েজ টোটাল, টোটালে উইক এন্টিটি সেট পার্টিসিপেট করে। তো পার্শিয়াল হয়, উইক হয়, স্ট্রং হয়, তো এটা টোটাল হয়। তো দ্য রিলেশনশিপ বিটুইন the relationship between weak entity type and its identifying strong entity type is called identifying relations and it is represented double diamond. তো যে রিলেশনটাকে আমি আইডেন্টিফাইড করে স্ট্রং এন্টিটিস টাইপ ইজ কল্ড আইডেন্টিফাই রিলেশন, সেটা হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়ি আর ডিপেন্ডেন্ট বলে একটা টেবিল নিলাম। ডিপেন্ডেন্ট যারা আছে তারা ডেফিনেটলি এমপ্লয়ির উপর ডিপেন্ডেন্ট, তার মানে কি এটা একটা উইক এন্টিটি সেট, এবং সেই টোটালি পার্টিসিপেটেড আছে, তাই ডবল লাইন দিয়েছি, তার মানে কি এমপ্লয়ির উপর টোটালি পার্টিসিপেটেড আছে, এবং এটা উইক রিলেশনস, এই রিলেশনটাকে আমি উইক রিলেশন বলতে পারি। তো এটা দুটোর মধ্যে ডিফারেন্স ফরম্যাটটা তোমরা জেনে যাও, তাহলে এটা ছবি ফরম্যাটে তোমরা দিয়ে দিলাম উইক এন্টিটি সেট কি ওর ডিফারেন্স দেখো। স্ট্রং এন্টিটি সেট ইজ অলওয়েজ হ্যাজ এ প্রাইমারি কি, যার প্রাইমারি কি আছে, অ্যান্ড উইক এন্টিটি সেট ডাজ নট হ্যাভ এনাফ অ্যাট্রিবিউট টু বিল্ড এ প্রাইমারি কি, যার প্রাইমারি কি নেই। রেক্টেঙ্গেল দিয়ে বোঝানো হয় ডাবল রেক্টেঙ্গেল। It contains primary key represented by underline symbol. It represents partial key which is represented by dashed underline symbol. The number of strong entity set is called dominant entity set. The number of weak entity set is called subordinate entity set. The primary key is one of the attributes which help to identify the member. Weak entity set, it is a combination of primary key and partial key of the strong entity set. In the year diagram, relationship between strong entity set is shown by diamond symbol. In the relationship between one strong and one weak entity is double diamond symbol. So these are the differences between strong and weak entity set. এবার আমি আসছি নেক্সট কোশ্চেনে, হোয়াট ইজ নাল অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্ট। তো গ্রুপ বিটা আমার কাভার আপ হয়ে গেল। তোমরা যদি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে যাও, ডেফিনেটলি পরীক্ষার মধ্যে ভালো হবে। Null values. Null values could be possible because at the time of the entry, information is not available. So SQL supports special value is called null, which is used to represent the values of the attribute that may be unknown or not applied to a tuple. SQL places null value in the field of the applies only to addresses that are apartment building and not to others type of residence. So null values are those values in which there is no data value in the particular field in the table. Importance of null value. Null value importance key. It is important to understand the null value differ from zero. Zero is not equal to null. So null alada. Null value is used to represent missing value. Kono missing value jodi ami na theke thake tale null value. It has usually three different representation. The value unknown, the value exists but it is not known,
The value is not available exists but purposely withheld. Attribute not applicable. Underline this tuple. তো undefined for this tuple. এই টেবিলের জন্য attributes এর জন্য ভ্যালুটা পাওয়া যাচ্ছে না। তো ভ্যালু আননোন হতে পারে, ভ্যালু আছে বাট আমরা দিতে চাইছি না, বাট এমন ভ্যালু এখন নেই, সেই জন্য নাল হতে পারে। তো it is often not possible to determine which of the meaning is intended. So SQL does not distinguish between the different meaning of null. SQL distinguish করে না, এটা ইউজার উপর বেস করছে, ইউজার কি চাইছে, সে জানে না কি, সে কি দিতে চাইছে না, বা সে অ্যাভেলেবেল করেই না, তো এইগুলোর উপর বেস করে। এবার প্রিন্সিপালস কি, সে সেটিং নাল ভ্যালু appropriate when the actual value is unknown, the value is not meaningful, null is not equivalent to 0, and data type is a if the data type is a number, it is not equivalent to the space if the data type is a character. যদি নাম্বার হয় তাহলে equivalent to not 0 বসিয়ে দিও না, আর ক্যারেক্টার হলে equivalent to space বসিয়ে দিও না, তো এটা not equivalent to space or 0. So this is the importance of null values. তো এই ভিডিওতে আমি 2018-19 যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনের গ্রুপ বি ডিসকাশন করলাম, এবং প্রত্যেক কামিং ভিডিওসগুলোতে বাকি কোশ্চেনগুলো ডিসকাস করবো, প্রত্যেকটা টপিকস। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।